নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি, তার নাম ২ দিন। লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ১২৮৫ সাল, ১৭ই শ্রাবণ। ভাবনাহাটি গ্রামের রামচন্দ্র রায়ের ছেলে পরমেশচন্দ্র রায় আজ বিয়ে করে বউ নিয়ে আসবে বলে রামচন্দ্র রায়ের ভাঙা চণ্ডীমণ্ডপে কয়েকজন লোক জমেছে। রামচন্দ্র রায় ছেলের বিয়েতে যেতে পারেননি। আনন্দনাড়ু ভাজার দিন তেল জ্বলে উঠে হঠাৎ রান্নাঘরের চালে আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে রামচন্দ্র রায়ের ২ হাত পুড়ে ঘা হয়েছে, করতালুতে। সেজন্যে তিনি ছেলের বিয়েতে যাননি। বরকর্তা করে পাঠিয়েছিলেন ভাইরা ভাই তেবরের গোপেশ্বর চক্রবর্তীকে। রামচন্দ্র রায়ের অবস্থা ভালো নয়। ২ খানা মাত্র ২ চালা ঘর, কয়েক বিঘে ধানের জমি। বাড়ির পেছনে একটা খালের ১/৪ মালিকানা সত্ত্ব আছে। তাতে বছরে ৩০-৪০ মণ মাছ পান। এর দাম ১০ টাকা হিসাবে মণ ধরলে ৩০০-৪০০ টাকা। এছাড়া অন্য কোনো আয় নেই। মোটা ভাত মোটা কাপড়ে একরকম সংসার চলে যায়। রামচন্দ্র রায়ের ছেলে পরমেশের বয়স ২৩ বছর। ছাত্রবৃত্তি পাশ করে স্থানীয় জমিদারি কাছারিতে মুহুরিগিরি কাজে ঢুকেছে। মাসিক বেতন ৬ টাকা। ইতিমধ্যে সে গ্রামের সমবয়সীদের ঈর্ষার পাত্র হয়ে উঠেছে। তাদের বাপ-মা তাদের বলে, সোনার চাঁদ ছেলে দেখগে যা, রামু রায়ের ছেলে পরমেশ। ছাত্রবৃত্তি পাশ করলে দিব্যি, আবার ৬ টাকা মাইনেতে মুহুরিগিরিতে ঢুকেছে। ওর উন্নতি ঠেকায় কেডা? তোরা শুধু বাড়ি বসে খাবি আর পাশা খেলবি চণ্ডীমণ্ডপে বসে। ৬ টাকা মাইনে পাওয়ার কথাটা একটু রটে গেল চারিধারে। ফলে ছেলের বিবাহের জন্যে নানা গ্রাম থেকে সম্বন্ধ আসতে লাগল। রামচন্দ্র রায়ের স্ত্রী ধরে বসলেন আঁকড়ে এক কথা, ১০১ টাকা বরপণ দিতেই হবে। ১০ ভরি সোনা, তাছাড়া দান সামগ্রী, বরের গরদ আলাদা। অনেকে বললে, বাপরে, কি দেখে অত টাকা বরপণ দিতে যাবে লোকে? ১০০ টাকা বরপণ কারা পায়? যাদের ভালো জমি জমা আছে। তোমার কি আছে বাপু? ছেলে অবশ্যই স্বীকার করি অল্প বয়সে চাকরিটা পেয়েছে ভালোই, কিন্তু ওই যা, ছেলে দেখেই দেওয়া, কম চাওয়া তো নয়। ১০ ভরি সোনার দামই ধরো ১৮ টাকা ভরি হিসাবে ১৮০ টাকা। না না, ও চলে না। আবার অনেকে বলে, চাওয়ার দিন এসেছে তাই চায়। কই, তুমি আমি তো চাইতে সাহসও করি নে। হীরের টুকরো ছেলে, এই বয়সে উন্নতি করেছে কেমন? ৮ টাকা তোর মাইনে হলো বলে ওকে ১০ ভরি সোনা দেবে না তো দেবে কাকে? অনেক মেয়ে দেখা ও উভয় পক্ষের যাতায়াতের পরে অবশেষে গোবরাপুরের তারিণী চক্রবর্তীর বড় মেয়ে পতিত পাবনীকে রামচন্দ্র রায়ের বেশ পছন্দ হলো। তারা বরপণ ও ১০ ভরি সোনা দিতেও চাইলেন। আজ সেই কনেকে নিয়ে পরমেশ বাড়ি আসছে। কিন্তু ইতিমধ্যে রামচন্দ্র রায়ের বাড়িতেই কথা উঠেছে। তাই তো, বউ আসবার আগে নাড়ু ভাজার দিনই ঘরে আগুন লেগে গেল, শ্বশুরের হাত পুড়ে গেল। এ কি অলক্ষণে বউ রে বাবা! রামচন্দ্র রায়ের স্ত্রী স্বামীকে নাড়ু ভাজার দিন শেষ রাতেই কথাটা বলেছিলেন। তখন শেষ রাত্রে দধিমঙ্গলের শাঁখ বেজে ওঠার সঙ্গে সঙ্গে ঝলসানো হাতের যন্ত্রণাক্লিষ্ট স্বামীকে জাগিয়ে তুলে পরমেশের মা বললেন, ওগো শোনো। কি গা? আমার মনটা ভালো বলছে না, সেই থেকে আমিও ঘুমোইনি। আমার কথা শোনো, ওখানে ছেলের বিয়ে ভেঙে দাও। পাগল? আজই বিয়ে,
আজ বিয়ে ভেঙে দেবে? খুব দেওয়া যায়, অলক্ষণে কোণে। ঘরে আগুন লাগে ভিটেতে পা দিতে না দিতে। আমার খোকা বেঁচে থাকুক, তার মুখের দিকে চেয়ে সংসারের সব করতে পারি তো ভারী একটা মেয়ের সঙ্গে সম্বন্ধ ভেঙে দেওয়া যায় না? কাল রাত্রে যারা যারা নাড়ু ভাজতে এসেছিল তাদের মধ্যে অনেকেই এ কথা বলেছে। দিগম্বর চাটুর্যের বউ, নখুড়ি, পাড়ার মঙ্গল ঠাকরুন, কাশী চক্রবর্তীর শাশুড়ি, আমাদের মনোমতি ময়না, এরা ছেলে মানুষ, এরাও বলছিল। রামচন্দ্র রায় একটুখানি ঘাবড়ে গেলেন। ছেলের শুভ বিবাহের দিনটিতে এসব কি বিভ্রাট রে বাবা! বললেন, আচ্ছা দেখব, সেখানে আগে যাই তো। ছেলেকে আমি পাঠাবো না কিন্তু। তবে দধিমঙ্গলের শাঁখ বাজালে কেন? ওসব লোক হাসাহাসির মধ্যে আমি নেই। একটা নিরীহ মেয়ের সর্বনাশ করতে আমি পারবো না। সর্বনাশ কিসে হলো? ও কথা বলো না গিন্নি, পরের দুর্দিনটা নিজের মতো দেখতে শেখো। আজ তার মেয়ের বিয়ে, মেয়েরও দধিমঙ্গলের শাঁখ বাজল, কত লোক কুটুম্ব এসেছে তাদের বাড়ি। কি সমাচার? না বর এলো না, মেদো পড়া হয়ে গেল, কান্নাকাটি উঠল চারিদিকে, রান্নাবান্নার জোগাড় সব নষ্ট। শত্রুরা মুখ টিপে হেসে, মুখে আবার গা ঘেঁষে দুঃখ জানাতে এলো। কি দিন ভাবো দিকি! ওসব ছেড়ে দাও, পরের মন্দ করতে পারবো না। এতে আমাদের ছেলের খারাপ হবে না গিন্নি, ভালো হবে। তুমি ওর মা, তুমি ভালো মনে ওকে আশীর্বাদ করো, তোমার পায়ের ধুলোতে ওর সব মঙ্গল হবে। পরমেশের মা স্বামীকে মানতেন, স্বামীর কথায় নরম হয়ে গেলেন। উনি যখন বলছেন তখন কোনো ভয় নেই। উনি আমার চেয়ে অনেক বোঝেন, যা ভালো বোঝেন করুন। আমি মেয়ে মানুষ, কি বুঝি। তারপর বেলা হলো, বরযাত্রী ভোজনের যজ্ঞি চড়ে গেল। প্রায় ৬০ জন বরযাত্রী হবে। তারা খেয়ে দিয়ে সব রওনা হয়ে গেল, কিন্তু রামচন্দ্র রায় গেলেন না, যেতে পারলেন না। সেই পোড়ার ঘায়ে বড় যন্ত্রণা হতে আরম্ভ করল। একটু জ্বর মতো হলো দুপুরের দিকে। তাঁর ভাইরা ভাইয়ের হাতে বরকর্তার দায়িত্ব তুলে দিয়ে রামচন্দ্র রায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন কোণের ছোট্ট ঘরে। স্ত্রী সন্ধ্যার পরে ঘরে ঢুকে বললেন, হ্যাঁ গা, ঘুমিয়েছ? না। এ কি হলো? কি হলো? তোমার জ্বর, তুমি খোকার বিয়েতে যেতে পারলে না, এ কি কম কষ্ট আমার? ভেবে দেখো, সেই খোকা আমাদের। আমার মন মোটেই ভালো নিচ্ছে না, চোখের জল ফেলছি নে পাছে খোকার অমঙ্গল হয়। কি অলক্ষণে বউ আসছে সংসারে, যে গাছে না উঠতেই এক কাঁদি। গিন্নি, আবার সেই কথা? জ্বর মানুষের হয় না? জ্বর হয়েছে বলে একজন নিরীহ মেয়ের উপর রাগ করো কেন? তাকে অলক্ষণে বলোই বা কেন? তার কি দোষ? কি খাবে রাত্তিরে? ওবেলা এত যজ্ঞি, তুমি কিছু মুখে দিলে না। একটু সাবু করে দিও, আর কিছু ভেবো না। ভগবানের নাম নিয়ে গিয়ে শুয়ে থাকো। যে আসছে তাকে তুমি আশীর্বাদ করো মন খুলে। সেই নতুন বউ নিয়ে পরমেশ এখনই বাড়ি আসছে, কেননা দূরে ঢোলের শব্দ পাওয়া গেল। গরিবের ঘরের ঠাট বাট, আত্মীয় কুটুম্বিনীরা চঞ্চল হয়ে উঠেছেন। শাঁখ নিয়ে দড়ির বাইরে রাস্তার কাছে এসে দাঁড়িয়েছেন। পরমেশের মা এগিয়ে গিয়ে দাঁড়ালেন। চোখে তাঁর ঔৎসুক্য, মুখে অনিশ্চয়তার হাসি। রাস্তার মোড়ে বরকনের পালকি দেখা গেল, পেছনে বাজনদার ভক্তমুচি ও তার দল। পালকির এপাশে গোপেশ্বর চক্রবর্তী, পাত্রের বড় মেশো,
সকলেই এগিয়ে গেল। কে একজন চেঁচিয়ে বললে, দুধ আলতার খোড়া ঠিক কর আগে। গ্রাম্য বৌঝিরা ঘিরে দাঁড়ালো। পোঁ পোঁ শাঁখ বেজে উঠল। সুগঠিত দেহ যুবক পরমেশ রায় পালকি থেকে নেমে মার পায়ে উপুড় হয়ে প্রণাম করলে। মা গিয়ে নববধূকে কোলে করে পালকি থেকে নামালেন। তারপর কৌতূহল চঞ্চল হাতে বধূর ঘোমটা খুলে মুখ দেখলেন। হাতে দিলেন দুগাছা সোনার বালা। তাঁর শাশুড়ি রামচন্দ্র রায়ের স্বর্গগতা মাতৃদেবী একদিন এই বালাজোড়া দিয়ে তাঁর মুখ দেখেছিলেন, এই ভিটেতে পা দেবার দিনে। পুত্রবধূর মুখ দেখে খুশি হলেন পরমেশের মা। কাঁটাল তলায় বরণের পিঁড়ি পাতা ছিল। পুত্র ও পুত্রবধূকে আশীর্বাদ করে ঘরে তুললেন। বাঁশবনের মধ্যে বাড়ি। অনেক রাত্রে লক্ষ্মী পেঁচা ডাকছে বাঁশবনের মাথায়, ঝিঁঝি ডাকছে বনে। বধূ কি একটা ডাকে ভয় পেয়ে ঘুমের ঘোরে শয্যাসঙ্গিনী ছোট ননদ হৈমবতীকে জড়িয়ে ধরলে। "ও হো হো, ও কি বৌদি, ভয় কি? ও শেয়াল ডাকছে।" নববধূ ঘুম ভেঙে হেসে ননদের মুখের দিকে ডাগর ডাগরে চোখ মেলে চাইলে। কানের মাকড়ি দুটো ঠিক করে নিলে। হৈমবতী হেসে বললে, রও একটা দিন, কালই তো ফুল সজ্জে। কাল থেকে দাদার কাছে শোবে, ভয় ভাবনা কিছুই থাকবে না। ছটফট করে মরছো, আমরা বুঝি নে বুঝি। নববধূ সলজ্জ কণ্ঠে বললে, ও মা। ওই দিনটির পরে দীর্ঘ ৬৮ বছর কেটে গিয়েছে। আজ ১৩৫৩ সালের ১৩ই শ্রাবণ। অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এন রায়ের আজ মাতৃশ্রাদ্ধ। লোকজনে বাড়ি পরিপূর্ণ। ভাবনাহাটে গ্রামে এদের বড় দোতলা বাড়ি, বৈঠকখানা, পুজোর দালান। এন রায়ের পিতা পরমেশচন্দ্র রায়ের আমলে ২খানা মাত্র খড়ের চালাঘর ছিল। পরমেশ রায়ের অবস্থা সামান্যই ছিল। স্থানীয় জমিদারি কাছারিতে নায়েবি করে কষ্টে সৃষ্টে ২টি ছেলেকে মানুষ করে গিয়েছিলেন। ৪টি মেয়েকেও মোটামুটি পাত্রস্থ করেছিলেন। বড় ছেলে নৃপেন্দ্রনাথ রায় জেলার ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। আজ ৭-৮ বছর পেনশন নিয়েছেন। তাঁর ২ ছেলে, একটি গত মহাযুদ্ধে আইএমএস মেজর ছিল, এখন ভবানীপুরে ডাক্তারি করে। ছোটটি এই বছরে নিজে কন্ট্রাক্টরির আপিস খুলেছে কলকাতায়। বিগত যুদ্ধে ধানবাদ অঞ্চলে কন্ট্রাক্টরি করে অনেক টাকা রোজগার করেছে। ভবানীপুরে গোবিন্দ ঘোষাল লেনে সে গত ফাল্গুন মাসে তেতলা প্রকাণ্ড বাড়ি কিনেছে ২.৫ লক্ষ টাকা দিয়ে। নৃপেন্দ্রনাথ রায় বকুলবাগানে বাড়ি করেছিলেন। ছোট একতলা বাড়ি বটে, তবে বেশ চওড়া কম্পাউন্ডওয়ালা। ফুলবাগান আছে বাড়ির সামনে। চাকরি জীবনের অর্থ দিয়ে বছর ১৬-১৭ আগে এই বাড়িটা তিনি করেছিলেন। এখন ছেলেরা এই বাড়িতেই থাকে। ৩ মেয়ের বিয়ে দিয়েছেন কলকাতাতেই। বলা বাহুল্য, সম্পন্ন ঘরেই। নৃপেনবাবু চাকরি জীবনের প্রথম দিকে পৈতৃক ভিটেতে এই বড় দোতলা বাড়ি করেন। পুজোর দালানে কয়েক বছর দুর্গোৎসবও করেছিলেন। তখন পরমেশ রায় বেঁচে ছিলেন। পিতার পরলোক গমনের পর নৃপেনবাবু কয়েক বছর দেশে যাতায়াত করেছিলেন। তারপর আর বড় একটা আসতেন না। মাকে নিয়ে যেতে চাইতেন কর্মস্থানে। বৃদ্ধা বলতেন, না বাবা, আমার কাছে শ্বশুরের এই ভিটেই গয়াকাশী, এ ফেলে কোথাও যাব না। বৌমার শরীর এখানে টেকে না ম্যালেরিয়াতে, বৌমাকে তুমি নিয়ে যাও সঙ্গে। তখনও পর্যন্ত নৃপেনবাবু স্ত্রীকে বৃদ্ধা মায়ের কাছেই রেখেছিলেন। ব্যাস, ভাবনহাটির বাস উঠে গেল। শুধু বুড়ি থাকে, বড় বাড়ির ঘরে প্রদীপ দেয়। ছেলেদের তৈরি বাড়ি,
কত আনন্দের, কত আহ্লাদের। হ্যাঁ, লোকের কাছে বলে সুখ, দেখিয়েও সুখ। ছোট ছেলেও এ বাড়ি করতে টাকা দিয়েছে। 2 ভাইয়ের টাকাতে বাড়ি। তবে বড় খোকা নৃপেন বেশি টাকা দিয়েছে। ছোট ছেলে বীরেন দাদা শ্বশুরের পসারে বসে গোয়াড়ি কেষ্টনগরে ওকালতি করে। সেখানে শ্বশুরবাড়ির সম্পত্তি, বাড়িঘর সব তার। সে ক্বচিৎ ভাবনহাটি আসে। তার অবস্থা মন্দ নয়। পরমেশ রায়ের পরলোক গমনের পর বুড়ি অনেক দিন বেঁচে ছিল। 80 বছর বয়স হয়েছিল মরবার সময়। একবার বড় ছেলে নৃপেন রায়ের খুব অসুখ করে। বুড়ি ভাবনাহাটি থেকে ছেলেকে দেখতে যায় বহরমপুরে। তখন নৃপেন রায় বহরমপুরের ম্যাজিস্ট্রেট। বুড়ি বলেছিল, তোকে রেখে আমি যাবই খোকা, কোনো ভাবনা নেই, তুই সেরে উঠবি। আমি এই পায়ের ধুলো দিলাম তোর মাথায়, এই তোর বড় ওষুধ। প্রায় 25 বছর এই বাড়িতে একা প্রদীপ দেবার পরে এবার বুড়ি স্বামীর ভিটের পুণ্য মৃত্তিকায় নিঃশ্বাস ত্যাগ করেছেন গত 2রা ফাল্গুন। প্রকাণ্ড শ্রাদ্ধ সভা। মেজর রায় সব দেখাশুনো করে বেড়াচ্ছেন। বুড়ির জ্যেষ্ঠ পৌত্র, সুন্দর গৌরবর্ণ চেহারা, চোখে চশমা। কাকে বলছেন? কন্ট্রোলারকে লিখে 1 মণ ময়দা অতি কষ্টে জোগাড় করেছিলাম। আর কলকাতার রেশন কার্ডে কিছু কিছু কালেক্ট করেছিলাম। ভাবনহাটি গ্রামের লোক খুব খুশি হয়েছে। এরা গ্রামের মধ্যে বড় লোক, অনেক দিন পরে দেশে এসেছে, মাতৃশ্রাদ্ধ করছে, একটা বড় ভোজ দেবে। তবে মুশকিল এই যে না মেলে আটা ময়দা, না মেলে চিনি। এরা বড় লোক, তাই যেখান থেকে হোক জোগাড় করেছে এই বাজারে। শ্রাদ্ধ সভা একটা দেখবার জিনিস হয়েছে। বড় শামিয়ানার নিচে শ্রাদ্ধবিধি। 13টি নাতি মুণ্ডিত মস্তকে যখন দীর্ঘ সারিতে কুশাসনে বসে ভুজ্যি উৎসর্গ করছে, তখন গ্রামের বুড়ি চক্কর্তি গিন্নি বললেন, আহা, ভাগ্যিমানি চলে গেল। কি ভাগ্যি নিয়ে এসেছিল। আজ সোনার চাঁদেরা বসে দেখো ভুজ্যি উৎসুগ্গ করছে। এই ভাগ্যে কি সবার হয়? বড়ঠাকুরের কি ছিল? 2খানা চালা ঘর। আমরা প্রথম ঘর করতে এসে দেখেছি। দিদি আর কত বড় ছিলেন আমার চেয়ে, না হয় 10 বছরের। সেই বাড়িতে রাজ অট্টালিকা তুলেছে ছেলেরা, আবার নাতিরা হয়েছে একেবারে রাজা। এমন ভাগ্যি নিয়ে কজন মেয়ে মানুষ বসুমতীতে আসে বল? নাতি মানে শুধু ছেলের ছেলেরা নয়, 4 মেয়ের ছেলেরাও আছে। নৃপেন রায়ের ছোট ছেলে কন্ট্রাক্টর পরিতোষ বেদি থেকে হেঁকে বললে, বিজয়, গাড়ি গিয়েছে? বিজয় বিনীতভাবে বললে, দারোগা বাবুর মেয়ে ছেলে আনতে গিয়েছে গাড়ি, এখনো ফেরেনি। ফিরলে সাব ডেপুটির বাড়ির মেয়েদের আনতে পাঠাতে হবে। এবার বড়খানা পাঠিও। যা জলকাদা স্যার, গাড়ি চালানো বড় দায় হয়েছে। বড় গাড়ি বেরিয়ে গিয়েছে রানাঘাটে ছানা আনতে। যে করে হোক 1-2 দিন চালিয়ে নিতে হবে। 5 মাইল দূরবর্তী মহকুমা টাউন থেকে নিমন্ত্রিত সম্ভ্রান্ত ব্যক্তিদের আনবার জন্যে 2খানা নিজেদের মোটর এরা কলকাতা থেকে এনেছে। রানাঘাট এখান থেকে অনেক দূর, ভালো রাস্তাও নেই। সেখানে গাড়ি পাঠানোর কথায় পরিতোষ বললে, সেখানে গাড়ি পাঠাতে কে বললে? সে তো 16 মাইলের কম নয়। বিজয় বললে, 17 মাইল স্যার। যত সব স্টুপিড। তারপর 1খানা টায়ার গেলে কি স্প্রিং ভাঙলে এ বাজারে জোগাড় করাই কঠিন। যার রাস্তা, ভালো গাড়িখানাই ওই রাস্তায় পাঠালে। এই সময় জিপ গাড়িতে মহকুমা হাকিম
ও দুজন গভর্নমেন্টের কর্মচারী এসে নামলেন। মেজর রায় বেদি থেকে বললেন, আসুন আসুন, ওরে গাড়ি থেকে কি কি আছে নামিয়ে নে। আহা, আসুন দয়া করে। মহকুমা হাকিম মিস্টার সেন পূর্বে ছোকরা বয়সে নৃপেন রায়ের অধীনে সার্কেল অফিসারের কাজ করেছেন মেদিনীপুরে, কাঁথি মহকুমায়। জিপ থেকে নেমে মিস্টার সেন বললেন, আপনার বাবা? ও, নমস্কার স্যার। আচ্ছা আচ্ছা, আপনি কাজ আরম্ভ করুন, আমাদের জন্য ভাববেন না। উই আর কোয়াইট অ্যাট হোম। কে আছিস? ওরে সিগারেটের টিন বার করে দে ওদের, চায়ের ব্যবস্থা আগে কর। এই সময় গোয়ালারা দই আর ক্ষীরের বাঁক নিয়ে উঠোনের এক স্থানে এসে দাঁড়ালো। ওপাশে ছোট চালা ঘরে মিহিদানা ও দরবেশ ভিয়ান হচ্ছে, লুচির ময়দা মাখা হচ্ছে। সে ঘর থেকে একজন উঠে এসে গোয়ালাদের দই আর ক্ষীর দেখে নামিয়ে হিসেব করে নিতে লাগলো। জার্মান সিলভারের ট্রেতে চা দেওয়া হচ্ছে। শামিয়ানার চেয়ারে বসে যেসব ভদ্রলোক শ্রাদ্ধ দেখছেন তাঁদের, এবং বিশেষভাবে মহকুমার হাকিম ও তাঁর দুজন সঙ্গীকে। গ্রামের সাধারণ লোকও শামিয়ানার একপাশে ভিড় করে দাঁড়িয়ে দেখছে। শ্রাদ্ধের মন্ত্রপাঠ আরম্ভ হয়েছে। অপূর্ব দৃশ্য। ১৩টি সোনার চাঁদ নাতি একসঙ্গে ভুজ্যি উৎসর্গের মন্ত্রপাঠ করছে। একটু দূরে সেই কাঁঠাল গাছটা। যখন এটা অল্প কয়েক বছরের চারা, তখন এরই তলায় দুধে আলতায় গোলা পাথরের খোড়ায় পরমেশ রায়ের নববধূ এসে দাঁড়িয়েছিল বরণের সময়। পাশেই আলপনা দেওয়া পিঁড়িতে দাঁড়িয়েছিলেন নবযুবক পরমেশ রায়। ৬৮ বছর আগের এ খবর সভাস্থ কোনো লোক জানত না, জানবার কথাও না। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে। আজ আসি।